বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় কমছে না ভোগান্তি। বাড়ি ফিরে মেরামতের কাজ শুরু করেছেন অনেকে। কুমিল্লায় ডাকাত আতঙ্কে নির্ঘুম বানবাসীরা। ডাকাতি করে, চুরি করে, মাইকিং করে মালামাল কম বেশি থাকে, সেটাকে রক্ষার ক্ষেত্রে তারা কোথাও আশ্রয় যেতে চাচ্ছে না। গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ঝরল 6 প্রাণ, আহত অন্তত 24 জন হাসপাতালে। ধারণা বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফতে চলে গেছে, কাটামোটা খাইছে। আর ওই বিয়ের মাথা পাইতে বিলি মেরে সিটে চলে গেছে। 5 জনকে আমরা ডাইরেক্ট এসে দেখি যে মৃত্যুবরণ করেছে, আর 15-16 জনের মতন আনুমানিক যে আহত, তাদেরকে তৎক্ষণাৎ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। গণ অভ্যুত্থানে সিরাজগঞ্জে আওয়ামী নেতাদের ব্যবহৃত অস্ত্রগুলির সন্ধান মেলেনি। এখনও উদ্ধার হয়নি থানা থেকে লুট হওয়া 26টি আগ্নেয়াস্ত্র। পুলিশের প্রতিটি সদস্য আমরা আজকে আতঙ্কিত এবং একটা অনিরাপদ অবস্থার মধ্যে আছি। এই সমস্ত অস্ত্রবাজদের এখনো যদি অস্ত্র আমাদের উদ্ধার না করা হয়, তাহলে এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পাহাড় খেকোদের কোটি কোটি টাকার বাণিজ্য। মূল হোতা সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ভগ্নিপতি, অভিযোগ এলাকাবাসীর। আমজাদ মাস্টার এখানে শক্তিটা পাইছে বাবুর মাধ্যমে, আর বাবুর শক্তিটা হইল কি আইনমন্ত্রী সাহেব। আমাদের পাহাড়গুলার সব সৌন্দর্য নষ্ট করেছে, আমাদের পর্যটন এলাকার রেট টোটালি হেরা কাইটা দিছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ধীরগতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল, তবে এখনও 11 লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। থেকে বাইরে পারি না, যেহেতু পাক করতে পারে না, খাইতে পারি না, আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি। জলাবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে। কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে, অপরিকল্পিত ব্রিজ করে রাখছে, যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমাদের বন্যা পানিগুলো নামতেছে না। বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, শরীরের পোস্কা, পায়ের চুলকানি এগুলো বাড়তেছে। চরম অবস্থায় আমরা বসবাস করতেছি, আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হলো? আশ্রয়কেন্দ্র থেকে বানভাসীরা কি বাড়ি ফিরতে শুরু করেছে? শাওন, আসলে বন্যা পরিস্থিতি উন্নতি না এখন পর্যন্ত, কারণ বন্যা উন্নতি হবে কিনা সেটি এখনো দেখার বিষয়, কারণ পানি খুব ধীর গতিতে নামছে। আমি যদি এখনো দেখানোর চেষ্টা করি যে জায়গাগুলো আছে লক্ষ্মীপুর জেলায় প্রত্যন্ত অঞ্চল এবং সবগুলো অঞ্চল কিন্তু এখনো কিন্তু দুর্ভোগে রয়েছেন, কারণ পানিবন্দী রয়েছেন। একদিকে আশ্রয় কেন্দ্রেতে মানুষ যারা আছেন তারা কবে কখন বাড়িতে ফিরবে সেটি এখনো অনিশ্চিত, কারণ আশ্রয় কেন্দ্রে পানির যে অবস্থা, পানি এখনো খুবই ধীর গতি উন্নতির দিকে দেখা যাচ্ছে না। কারণ এই পানিগুলো নামার সমস্যা হচ্ছে, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিভিন্ন স্থানে দখল, এই কারণে পানিগুলো আসলে ঠিকমতো নিয়মিত নামতে পারছে না, যার কারণে মানুষ কিন্তু খুবই দুর্ভোগ অবস্থা রয়েছেন। আর আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা কিন্তু খাদ্য সহায়তা ঠিকমতো পাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকা যেটি রয়েছেন সেগুলোতে কিন্তু আসলে এখন পর্যন্ত নৌকা বা সড়কে পানি থাকার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, যার কারণে দুর্গম এলাকার মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত খাদ্যবিহীন রয়েছেন এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছেন। তবে আশ্রয় কেন্দ্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে
আশ্রয়কেন্দ্রের মধ্যে বিশুদ্ধ পানি এবং রোগবালাই দেখা দিয়েছে। এতে করে মানুষের হাঁসফাঁস শুরু হয়ে গেছে। তারা বলছেন যে দ্রুত পানি, তারা এখন বলতেছেন যে তাদের ত্রাণের দরকার নেই। তারা বলছেন যে তারা পানিগুলো দ্রুত নেমে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যেন পানিগুলো নামিয়ে যাক, সে নামিয়ে দিলে তারা যেন বাসা বাড়ি ফিরতে পারে, সেটাই তারা দ্রুত চাচ্ছেন। তবে এদিকে যারা প্রশাসকের সাথে কথা বলেছে তিনি বলছেন যে এই পানিগুলো নামার কিন্তু এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, কারণ এটি বিভিন্ন স্থানে যেভাবে জলাবদ্ধতা করে রেখেছেন এবং বিভিন্ন স্থানে যেটি সংস্কার করে রেখেছেন এগুলো কিন্তু এত দ্রুত কিন্তু দ্রুত কিন্তু সম্ভব হবে না বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে লক্ষ্মীপুরবাসী সেটি কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তবে লক্ষ্মীপুর জেলাবাসী চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই পানিগুলো নিষ্কাশন করে দ্রুত মানুষকে বন্যার কবল থেকে মুক্তি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বানভাসীদের নতুন আতঙ্ক ডাকাত। তাই সপ্তাহখানেক বন্যার পানিতে আটকা পড়লেও আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না অনেকে। পাহারা দিচ্ছেন ভিটে মাটি। এদিকে দুর্গম এলাকা হয় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। কোমর সমান পানিতে বসবাস, তবু আশ্রয় কেন্দ্রে যাওয়ার ইচ্ছে নেই, কারণ ডাকাত আতঙ্ক। ঘরবাড়ি খালি রাখলে চোখের নিমিষে লুট হয়ে যেতে পারে সর্বস্ব। গেল এক সপ্তাহ ধরে এভাবেই দিন কাটাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার 7 ইউনিয়নের মানুষ। বন্যার আঘাতে এমনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর, আসবাবপত্র, তার উপর ডাকাতির উপদ্রব। তাই অনাহারে থেকেও ভিটেমাটির পাহারায় বানভাসীরা। ডাকাতি করে, চুরি করে, এই ফিল্ড ডাক্তারে মাইকিং দিয়ে মাইকিং করে, তখন ভয়ে আমরা আর কোন ফেল যাইতে পারতেছি না। যার মাল বেসাদ দড়ি সরাইয়া নেওয়ার মতন কোনো ক্যাপাসিটি পাওয়া গেছে না, এই জন্য মাল বেসাদ পর্দনের লেগিয়া থাকতে আছে। প্রতিনিয়ত ডাকাতের যে একটা ভয়, তাদের এই পানিতে যদি তাদের মালামাল কম বেশি থাকে সেটাকে রক্ষার ক্ষেত্রে তারা কোথাও আশ্রয়কেন্দ্রে যাইতে চাচ্ছে না। এখনও পানির নিচে এই উপজেলার সব সড়ক। পানির তোরে ত্রাণ নিয়ে দুর্গম এলাকায় পৌঁছানোও দায়। ফলাফল কোনো বেলা আতপেটা তো কোনো বেলা না খেয়েই দিন কাটছে পানিবন্দীদের। আমরা কোনো সাহায্য সহযোগিতা কোনো দিক দিয়ে আসতেছে না। যারা সাধারণ মানুষ তারা খাওয়া দাওয়া চলাফেরা খুব কষ্ট, কারণ তাদের ভিটেবাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানি। শুধু খাবারের সংকট নয়, পানিবাহিত নানা রোগ দুর্ভোগে যোগ করেছে নতুন মাত্রা। বানের পানিতে গেল কদিন ধরে বসবাস, সাথে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা চর্মরোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে সেবা দিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি চিকিৎসকরা, তবে প্রয়োজনের তুলনায় ওষুধ সংখ্যা খুবই কম। জ্বর আছে, ঠান্ডি আছে, কাশি আছে, চুলকানি আছে, এসব সব সমস্যা আছে। বাচ্চা কাচ্চা নিয়েও সমস্যা আছে, বাচ্চা কাচ্চারও শরীর ভালো না। বন্যা পরবর্তী কার্যক্রমটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়, এবং বন্যা দুর্গত এলাকা থেকে যত সব পেশেন্ট আসবে আমরা ওদের ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি এভরিথিং আমরা ফ্রি প্রোভাইড করবো ইনশাল্লাহ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 11 লাখ কুমিল্লাবাসী। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 24 আরোহী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা বাস চালকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। নিহতরা বেশিরভাগই খুলনার বাসিন্দা। ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসের চিত্র, ভয়াবহ অবস্থা। 7 সকালেই গোপালগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল। রোববার সকাল 8:45 খুলনা থেকে রাজধানী যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিঘাটি এলাকায় ঘটে দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, সেখানেও প্রাণহানি। একটা ডেড বডি বের করে রাখি, একটা ডেড বডি বের করতে পারি। একটা ডেড বডি না বের করার কারণে স্টিয়ারিংটা পরবর্তীতে তার পড়ছিরে পরবর্তীতে বের করা হয়েছে। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফ দিয়ে চলে গেছে, কাটামোটা খাইছে। যারা আছেন তাদের খুলনা, কেউ ঢাকা, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এখনও চেষ্টায় আছে কীভাবে তাদেরকে সুস্থ করা যায়, এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। নিহতদের মধ্যে বেশিরভাগই খুলনার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার জন্য দায়ী। এই
ঘটনা আমরা খতিয়ে দেখব কার কী অবহেলা আছে কিনা, চালকের কোনো সমস্যা আছে কিনা, ফিটনেস আছে কিনা গাড়ির, এগুলো আমরা খতিয়ে দেখে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সহ ৭৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। দুপুরে জেলা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে নওগাঁ আমলি আদালতে মামলা করেন। মামলায় বলা হয় 2015 সালের 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার সময় উল্লেখকৃত আসামিদের নেতৃত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজপত্র ছিনতাই এবং কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটনা হয় বলেও উল্লেখ করা হয়। আদালত মামলাটি এজাহারে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশনা দিয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অস্ত্রের গুলিতে প্রাণ গেছে 6 জনের, অথচ অস্ত্র ও গুলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলার 2টি থানা থেকে লুট করা 26টি অস্ত্রের হদিস মেলেনি এখনো। বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে গত 4 আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় সিরাজগঞ্জে। এ সময় ছাত্রদের লক্ষ্য করে গুলি করতে দেখা যায় কয়েকজন অস্ত্রধারীকে। শহরের এসএস রোডে গুলি করছিলেন সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ভাতিজা ও যুবলীগ নেতা এনামুল হক। এছাড়া ওই দিন সদর উপজেলা ও এনায়েতপুরে গুলি চালায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। গুলিতে 2 উপজেলায় প্রাণ যায় ছাত্রসহ 6 জনের। এসব অস্ত্র বা অস্ত্রধারীদের খোঁজ নেই। যারা আমার স্বামীকে গুলি করছে তাদেরকে এখনো ধরতে পারে নাই পুলিশ, তারা এখনো বাহিরে আছে। রাজনৈতিক নেতারাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগব না, পুরা সিরাজগঞ্জের সাধারণ জনগণ নিরাপত্তায় ভুগবে। এবং আমরা লক্ষ্য করছি এই অস্ত্রবাজরাই কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। অভ্যুত্থানের সময় অরক্ষিত এনায়েতপুর থানায় 16টি এবং হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে খোয়া যায় 10টি অস্ত্র। হদিস নেই প্রায় 1000 রাউন্ড গুলির। পুলিশের প্রতিটি সদস্য আমরা আজকে আতঙ্কিত, মর্মাহত এবং একটা অনিরাপদ অবস্থার মধ্যে আছি। সারা বাংলাদেশে প্রায় 450টা থানায় যে পরিমাণ লুটপাট হয়েছে, অস্ত্রগুলি বাইরে আছে, যেগুলো এখন আমাদের দিকেই তাক করে আছে। এই সমস্ত অস্ত্রবাজদের এখনো যদি অস্ত্র আমাদের উদ্ধার না করা হয় তাহলে এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। অবশ্যই আমি মনে করি সেনাবাহিনীর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। হতাহতের ঘটনায় 5টি মামলায় আসামি প্রায় 10,000। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে সময় বেঁধে দিয়েছে পুলিশ সদর দপ্তর। এখনও কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি, অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আমরা সে ব্যাপারে আমাদের জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা ফিল্ডে কাজ করতেছি। সিরাজগঞ্জ জেলায় বৈধ অস্ত্রের সংখ্যা 589টি। ঘটনার দিন যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদের নামে লাইসেন্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকার আশুলিয়ায় ভ্যানের উপর মরদেহের স্তূপের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। চিহ্নিত করা হয়েছে জড়িতদেরও। দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার আহমদ মুঈদ। তিনি বলেন, এরই মধ্যে কমিটি তাদের কাজ শুরু করেছে। ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে চিহ্নিত করা হয়েছে ঘাতকদেরও। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবে না। শুধু ছাত্র জনতা নয়, এই ঘটনায় পুলিশও নিহত হয়েছে বলে জানান পুলিশ সুপার। তাই খতিয়ে দেখা হবে এই দিকটিও। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে গুরুতর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। শরীরে ক্ষত নিয়ে এখনও বিছানায় কাটাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যবহার করা হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেটও। এতে ক্ষত বিক্ষত তাদের শরীর। এরপরও কারো কারো নামিয়ে দেয়া হয়েছে মিথ্যা মামলা। সবার প্রত্যাশা ন্যায় বিচারের।
পুলিশ আমাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, যাওয়ার পরে আপনার অমানবিক অত্যাচার করে। পরবর্তীতে আমার বাসার লোকের উপর হুমকি আসে, মানে আমাকে হুমকি দেয় যে বাসার লোককে উঠে আনবে, আমার মা চাচি দাদি এদেরকে পতিতা বানাবে থানার মধ্যে। আমার বেঁচে থাকার স্বপ্ন নষ্ট করে দিয়েছে, আমার শক্তি, আমার সব কিছু ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। নিজের সাথে ঘটে যাওয়া 8 দিনের অমানবিক অত্যাচারের বর্ণনা দিয়েছেন নীলফামারীর সৈয়দপুরে কলেজ পড়ুয়া ছাত্র আবির হোসেন জয় নিজেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল রেলওয়ে শহর সৈয়দপুর। শহরের পাঁচমাথা মোড়ে সংঘর্ষ হয় ছাত্র জনতা ও পুলিশের। এ সময় খোয়া যায় পুলিশের একটি পিস্তল। এতে পুলিশের রোষানলে পড়েন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জয়। মিথ্যা অভিযোগে কিছু বুঝে ওঠার আগেই জয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। লণ্ডভণ্ড করা হয় ঘরের আসবাবপত্র। আটক করা হয় তাকে। রাস্তার ওই দিক দিয়ে আসার সময় দেখতেছি যে ভাইয়ের বাসায় অনেকগুলা পুলিশ, মানে কাকের মতো ছড়ে গেছে। আমি ফজরের নামাজ পড়ে বাইরে এসেছি, পুলিশে আসতেছে, ঢুকে একদম তছনছ। আর ছেলেটাকে এমনভাবে হ্যান্ডকাপ লাগাইছে, মনে হয় যে এ কোনো দাগি আসামি। পুলিশের 8 দিনের টর্চার বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিয়েছে জয়ের। মিথ্যা অভিযোগে তার উপর করা অত্যাচারের বিচার চান জয় ও তার পরিবার। এমন মারছে ভাই, এই বিছানা থেকে উঠতে পারতেছে না আমার ছেলেটা। এত ট্রিটমেন্ট, এত জায়গায় যাচ্ছি আমরা, ছেলেটার লাইফ আমার শেষ করে দিল। সরকারের কাছে আমি এটাই চাই, আমার সন্তান নিরপরাধ, তাকে নিয়ে যে নির্যাতন করা হয়েছে ওরকম যেন আর কোনো সন্তানকে না করে। আমি কোনো অন্যায় করিনি, তবু আমাকে ধরে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, আমি তো এসবের বিচার চাই। অভিযোগ অস্বীকার করে নিজেকে আড়াল করার চেষ্টা করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। তথ্যটা সঠিক না, আমরা কোনো নির্যাতন করি নাই। আমরা অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম, তবে কাউকে আমরা নির্যাতন করিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিজের একটি পা হারিয়ে সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদ আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন জুনায়েদ। বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একই সঙ্গে টিউশনি করে নিজের ও পরিবারের খরচ যোগাতেন তিনি। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় জুনায়েদ। এ সময় পুলিশের ছোড়া এলোপাতাড়ি গুলি এসে লাগে তার পায়ে। পুলিশের সেই গুলি কেড়ে নেয় জুনায়েদ ও তার পরিবারের স্বপ্ন। যখন আমরা যাত্রাবাড়ি পৌঁছি তখন কাজলা যাইতে আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। ভয়ে মাপছিলাম, পাশে গুলিতে দুধ দিলাম, দুধ দেওয়ার সাথে সাথে তারা আমাদের উপর গুলি করে। পরিবারের অবস্থা ফেরাতে জুনায়েদের এখন প্রয়োজন সরকারি সহযোগিতার। একমাত্র আল্লাহ পাকই জানে কি অবস্থা তাদের, কি দিনকাল চলতে হবে। একজনে কিছু ফসলি দিলে আমার সংসার চলে, নাহলে আমার সংসার চলে। এই যদি সে এই কর্মটা মানে থাকতে পারতো তাহলে মানে সেই পরিবারটা ঘুরে দাঁড়াইতে পারত। শুধু জয় ও জুনায়েদই নয়, এভাবে সুস্থ জীবনের আশায় দিন কাটাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো শিক্ষার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে 2টি হত্যা মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত রিমান্ড মঞ্জুর করেন। 2 মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় গাজীকে। গত 21 আগস্ট শফিকুল হত্যা ও 22 আগস্ট বাবুল মিয়াকে হত্যা ঘটনায় নারায়ণগঞ্জের 2500 থানায় মামলা হয়েছে। গোলাম দস্তগীর গাজীকে আজকে 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে 2টি মামলাতেই আজকে আদালতে প্রেরণ করা হয়েছিল। তাদেরকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। সেই রিমান্ড উভয় পক্ষের শুনানি আনতে 2টি মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জের রাজমেরিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানায় গতকাল বিকালে বনহাটি গ্রামের সাগর মিয়া ফেসবুকে এক নারীকে জড়িয়ে একটি পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির আত্মীয় পাশের ইসবপুর গ্রামের আকাশ মিয়া সাগরের সাথে হাতাহাতিতে জড়ান। এরই জেরে সকালে উপজেলার জলসুখা বাজারে প্রায় 2 ঘন্টা সংঘর্ষ হয়। আকাশের আত্মীয় গোষ্ঠী ও সাগরের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর চালায়। আহত হয় 2 পক্ষের লোকজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জেলা জামায়াত অনুষ্ঠানটির আয়োজন করে। অংশ নেন 14 শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের উপর তাগিদ দেন তিনি। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে 28 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 15 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই। সারা দেশে নানা আয়োজনে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। সভায় জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রায় সব স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বন্যায় হতাহতদের জন্য দোয়া করা হয়। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ শীর্ষ নেতাদের জন্য দোয়া করা হয়। বক্তারা জানান, ছোট পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে বরাদ্দ অর্থ বন্যার্তদের দেয়া হবে। বরিশাল আলোচনা সভা দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন নেতাকর্মীরা। ভোলার মহাজনপট্টি এলাকায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করা হয়। ঝিনাইদহে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে জেলা বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দেশের সংকটে মানুষের পাশে থাকতে স্বল্প পরিসরে আয়োজন হচ্ছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি করেন তারা। সকালে জয়পুরহাটের রেলগেট এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বিএনপি। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপিকে প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে দেয়নি ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার। দীর্ঘদিন পর জনসমক্ষে কার্যক্রমে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পাবনাতেও স্বল্প পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। সকালে শহরের লাহিড়ী এলাকায় জাতীয় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা শাখা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গেল 1 বছরে কাটা হয়েছে অন্তত 15টি পাহাড়। কোটি কোটি টাকার বাণিজ্য করেছে একটি চক্র। স্থানীয়দের দাবি, এই চক্রের মূল হোতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারীর ভগ্নিপতি। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত স্কুল শিক্ষক আমজাদ। ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন। কসবার সীমান্ত এলাকা, এভাবে প্রকাশ্যেই চলে পাহাড় টিলা কাটার মহোৎসব। উজাড় করা হয় বনভূমিও। গোপীনাথপুর ও বায়েক ইউনিয়নে গেল 1 বছরে নির্বিচারে কাটা হয় বেশ কিছু পাহাড়। এর বেশিরভাগই পাথারিয়াদার, কাজিয়াঠুলি, মধুপুর ও মানিক্যমুড়ি এলাকায়। বাণিজ্য হয়েছে কোটি কোটি টাকার। এসবের নেপথ্য থেকে তা জানতেন এলাকাবাসী। তবে এতদিন ভয়ে মুখ খোলার সাহস ছিল না কারো। এখন বেরিয়ে আসছে নাম। আমজাদ মাস্টার এখানে শক্তিটা পাইছে বাবুর মাধ্যমে, আর বাবুর শক্তিটা হইল কি আইনমন্ত্রী সাহেব। থানার ভয়ে, ওদের পাওয়ারের ভয়ে ওরা কিছু বলতে পারতো। আমাদের পাহাড়গুলার সব সৌন্দর্য নষ্ট করেছে। আমাদের পর্যটন এলাকার টোটাল এরা কাইটা দিছে। প্রধান অভিযুক্ত আমজাদ হোসেন। তিনি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে তার আরেক পরিচয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন বাবুর ভগ্নিপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আমজাদ। আমি এগুলোর সাথে জড়িত না, আমি মাস্টার মানুষ, থাকি ও এলাকা। আসলে ঘটনা কি আসলে তো আমি জানি না, কিন্তু আমার নাম তো বলার কথা না। তারা বলে মনে না, আপনি দফাই করে দেখেন। পরিবেশবাদীদের দাবি, অন্তত 15টি পাহাড় কেটে নিয়েছে চক্রটি। এখন সময় এসেছে মূল হোতাদের গ্রেফতারের। ছোট ছোট অভিযানের কথা আমরা শুনতে পাই যে ট্রাক্টর আটক করা হয়েছে, ব্যাগ আটক করা হয়েছে। পরক্ষণে কি হয় তা কিন্তু আড়ালে থেকে যায়। জেলা প্রশাসক আছেন, উনি দায়িত্বটা সঠিকভাবে নেবেন এবং ইউনো এসিলেন্ট পরিবেশ অধিদপ্তর যারা আছেন তাদেরকে সঠিক কাজটি করার জন্য উনি পরামর্শ দিবেন অথবা নির্দেশ দিবেন। স্থানীয় প্রশাসন বলছে, পাহাড় কাটার অভিযোগে অন্তত 10টি মামলা করা আছে, যার কোনোটিতেই নাম নেই আমজাদের। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। আমি 4টা মামলা দিছি বিগত 6-7 মাসের মধ্যেই। তো তোর মধ্যে একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, বাকিগুলি চলমান আছে। মোবাইল কোর্ট তো রয়েছেই, এর পাশাপাশি আমাদের ইউনো এসিল্যান্ড এবং স্থানীয় প্রশাসন 24 ঘন্টাই কাজ করে থাকে। এর বাইরে পুলিশ রয়েছে, পুলিশও মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকে।
নির্বিচারে পাহাড় ও বনভূমি উজাড়ের বিরূপ প্রভাব পড়েছে এলাকার পরিবেশের ওপর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় তার নিজের 2 সন্তান সহ 5 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। আদালত যুবদল নেতা আনুর ছেলে সাদির হোসেন, প্রথম পক্ষের স্ত্রীর 2 ভাই আলম ও কাজলকে 2 দিন করে রিমান্ড দেন। আনুর মেয়ে সহ বাকি 2 আসামির 1 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আইনজীবীরা জানান, গত 26 আগস্ট একটি কটেজ থেকে আনোয়ার হোসেন আনুর মরদেহ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই আনুর প্রাক্তন স্ত্রী সহ 6 জনের নামে মামলা করেন। সেখানে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জেরে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও সাবেক স্ত্রী পাপিয়া আক্তার পান্নাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুরুষদেরকে 2 দিন এবং মহিলা আসামিদেরকে 1 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করতেছি রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটন হয়ে আসবে। অভিযোগ প্রথমেই ভিত্তিহীন, সম্পত্তিগতভাবে লাভের জন্য তাদের ওয়ারিশ থেকে বঞ্চিত করার জন্য ছেলেমেয়েদের আসামি করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হবিগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে শ্রমিকদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে বাহুবল উপজেলা বাজারে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা যায়, বাজারের বকুলতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হান্নান মিয়া ও ইউসুফ মিয়ার মধ্যে। দুপুরে 2 পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। কারখানার প্রধান ফটকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা। তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, গণশুনানিতে নিখোঁজ 78 জনের তালিকা পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। এদিকে দুপুরে নিখোঁজদের সন্ধানের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন স্বজনরা। পরে তদন্ত কমিটির সদস্য, বিজিপি ও সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। 3 মাস নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত হয়েছে সুন্দরবন। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সকাল থেকেই ছুটছেন উপকূলের জেলেরা। ধরবেন মাছ, কাঁকড়া, ভ্রমণ করতে পারবেন পর্যটকরাও। বনজীবীরা বলছেন, 3 মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় আয় রোজগার ছিল না, এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। বন বিভাগ জানিয়েছে, বনের ভেতর যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে টহল জোরদার থাকবে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চাঁদপুরের হাইমচরে। উপজেলার প্রায় সব পানের বরজ তলিয়েছে পানিতে। পচন ধরে নষ্ট হয়েছে জমির বেশিরভাগ পান। লোকসানের শঙ্কায় থাকা চাষিদের দাবি সরকারি প্রণোদনার। একটানা বৃষ্টি, তার উপর জলে টইটুম্বুর নদ নদী, এতে প্লাবিত চাঁদপুরের চর ও নিম্নাঞ্চল। এরই মধ্যে হাইমচরের লক্ষ্মীপুরে তলিয়ে গেছে পানের বরজ। উপজেলার প্রায় 90 হেক্টর বরজে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে 9 হেক্টর জমির পান। চাষিদের অভিযোগ, প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। 4-5 দিনের বৃষ্টি আমার ওর কোনো রক্ষা করতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা করে কাম করছে, 1000 টাকা হাজিরা দিয়ে বানটা যাইছি। 4 বার বান দিয়েছি, 4 বারে বৃষ্টি ডুবে গেছে। জন্মের পরের থেকে এই সমস্ত বন্যা আমি কোনো সময় দেখি নাই। এখন বর্তমানে যে বন্যা আমাদের দেশে হয়েছে হাইমচরে, এই বন্যাতে আমার 500 পানের বোর 30 লক্ষ টাকার মতো মার খাইছি। ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ সহ সাধ্যমতো চেষ্টা করেছিলেন চাষিরা, তবুও হয়নি শেষ রক্ষা। ঘুরে দাঁড়াতে দাবি জানাচ্ছেন সরকারি প্রণোদনার। ফানের বটগুলা পচে গেছে গোড়াটা, এই কারণে আর কি আর করার মতন কোনো ব্যবস্থা নাই। এখন 10টা কমলা না, এখন যদি সরকার আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারি। প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি কর্মকর্তা। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা তার। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি, যাতে এই পান চাষিরা যাতে পান চাষের আগ্রহটা না হারিয়ে ফেলে। জেলায় প্রতি বছর প্রায় 1645 মেট্রিক টন পান উৎপাদিত হয়। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।
দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।